কাছেই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো যে অবশ্যই ওনারা যারা দায়িত্বে আছেন তারা এই বিচারের প্রক্রিয়াটা শুরু করবেন। তারা যেমন যেমন আজকে গতকালকে বাংলাদেশ ব্যাংকের যে তথাকথিত একজন ডাকাতের সর্দার ব্যাংকেকো যে গভর্নর ছিলেন, ওনাকে ওনার জায়গায় নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তথাকথিত ক্যাঙ্গারু শিবিরের সাবেক নেতা একজন জঙ্গি তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং পুলিশ প্রশাসনে করা হয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীতেও কিছু কিছু বিতর্কিত কর্মকর্তা অফিসারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো যেহেতু ওনারা শুরু করেছেন, আমি এটা বিশ্বাস করি, আশা করতেই পারি, যেহেতু একটি নতুন সরকার, যদিও আমরা ভোটদান থেকে বঞ্চিত হয়েছি, আমাদের দল ইলেকশনে অংশগ্রহণ করতে পারেনি, তবুও তারা সরকার গঠন করেছে। এই জন্য এই সরকারের কাছে আমরা আশা করতেই পারি এই 5ই আগস্ট এটি একটি জঙ্গি হামলা ছিল, রাষ্ট্রদ্রোহী অপরাধ ছিল। একটু সাউন্ডের একটুখানি সমস্যা হচ্ছে মনে হয় নাকি? জি, আবার একটু কথা বলেন তাহলে বুঝতে পারবো। হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। এবার জি জি হ্যাঁ, সংযোগে মনে হয় একটু প্রবলেম হয়েছে। জি জি জি। তো এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে জোরপূর্বক ভাবে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, সমস্ত প্রশাসনিক রাষ্ট্রযন্ত্রগুলোকে দখল করা হয়েছিল। তো এগুলো আসলে সবকিছুই রাষ্ট্রদ্রোহী অপরাধ, এবং এই অপরাধের বিচার আপনি জানতে চেয়েছেন কারা করবে। আসলে যদি এই রাজনৈতিক ভাষায় বলি, সোজা সাপটা বলি, এই দেশের জনগণই এই রাষ্ট্রদ্রোহী অপরাধের বিচার একদিন বাংলার মাটিতে করবেন। যদি সরকার না করে তাহলে এই দেশের জনগণই এই বিচার একদিন বাংলার মাটিতে করবেন ইনশাল্লাহ। নিশ্চয়ই, আমরাও তাই মনে করি, কারণ বিচার যদি না হয় তাহলে অপরাধীদের যে তারা যে ক্ষতিগুলো করেছে, ব্যাপারটা তো এরকম না যে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কিছু করে, তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে করেছে। কাজেই এই যুদ্ধটা বাংলাদেশ আওয়ামী লীগ ভার্সেস রাষ্ট্রদ্রোহী নয়, এটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা কাজ করেছে। এবং দেখুন, এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ, ওকে কিন্তু এখনই গ্রেপ্তার করা উচিত, কারণ তারা শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে, কিন্তু এখনো তারা মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে যেভাবে তারা কথা বলছে, এটাও কিন্তু একটি রাষ্ট্রদ্রোহী অপরাধ। এবং এই অপরাধের কারণে আমার মনে হয় যে নাহিদকে অবিলম্বে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান, প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, যে যে এবং আপনি দেখেছেন যে গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু এই বিডিআর এর পিলখানায় যারা নিহত হয়েছিলেন তাদের অনুষ্ঠানেও গিয়েছেন, এবং প্রধানমন্ত্রীও কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে তার যতটুকু সম্মান এবং প্রোটোকল অনুযায়ী উনি কিন্তু মেনটেন করতেছেন। সেইখানে এই জঙ্গি নাহিদ রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছেন এবং রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করার জন্য বলছেন, যেটা রাষ্ট্রদ্রোহিতা, এবং এই অভিযোগে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। একেবারেই সঠিক কথা বলেছেন আপনি। এবং আমরা পাশাপাশি কিন্তু সার্জিসদেরকেও একটা কথা বলতে শুনছি, তারা যেটা
5ই আগস্ট 2024-এর পর বলছিল যে 5 তারিখে যদি তাদের চক্রান্ত সফল না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামে যেত। এবং ইদানিংও আমরা শুনছি তারা বলছে তাদের একটি ডাকের অপেক্ষায় নাকি আছে, তারা ডাক দিলেই আবারও 5ই আগস্টের মতো একই ঘটনা, লোকজন বেরিয়ে আসবে। এই যে হুমকিটা তারা দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে দেখুন যে আমরা সব সময় বলে এসছি, ওরা সবসময় স্লোগান দিত যে বাংলা হবে আফগান। হ্যাঁ, বাংলা হবে আফগান। আর এর প্রতি উত্তরে আমরা বলতাম যে বাংলাদেশের মাটি আর আফগানিস্তানের মাটি আর বাংলাদেশের মাটি একরকম না। দেখুন তারা হুঙ্কার দিচ্ছে, তাদের হুঙ্কারের জবাব কিন্তু গতকালকে ওই হাতিয়াতে দিয়েছে, দেখেছেন তো? ওইখানে হান্নান মাসুদ নামে এক জঙ্গি এমপি হয়েছে। ওই হাতিয়ার যে জনগণ, তারা কিন্তু গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা দেখতে পেয়েছেন তাদের অবস্থা কি হয়েছে আসলে। এবং আজকে কালের কণ্ঠ পত্রিকায় নিউজ হয়েছে যে ইউনূস সরকারের উপদেষ্টারা মবের ভয়ে সরকারি ভাষা ছাড়তেছে না। একেবারে। আসলে দেখুন, ওই যে ইংলিশে একটি কথা আছে যে টিট ফর ট্যাট। হ্যাঁ, তো তারা যতই হুমকি দামকি দেয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষিত মানুষ বলেন, অশিক্ষিত মানুষ বলেন, শ্রমিক কর্মচারী বলেন, কিংবা ছাত্র জনতা বলেন, সবাই কিন্তু আসলে এখন স্পষ্ট যে 5ই আগস্ট কি হয়েছিল। আর এই সাধারণ ছাত্রদের ব্যানারে, এই আন্দোলনকারীদের ব্যানারে কারা ছিল এবং কোন জঙ্গি গোষ্ঠী ছিল, কোত্থেকে অর্থ এসেছে, কোত্থেকে অস্ত্র এসেছে, এটা মানুষের কাছে ক্লিয়ার। সুতরাং বাংলাদেশের মানুষ আর তাদের মাধ্যমে ইমোশনাল ব্ল্যাকমেইলিংও হবে না, কিংবা তাদের হুমকি দামকিতে ভয় পেয়ে ওই যে কারা কারা যেন বলতেছে যে আমার একটি আঙুলের ইশারায় আবার বাংলাদেশে গণ অভ্যুত্থান হতে পারে। এইগুলা হইলো স্ট্যান্ডবাজি। হ্যাঁ, এখন তারা বুঝে গেছে এবং তারা অলরেডি কিন্তু দেশ ত্যাগ করা শুরু করেছে। হ্যাঁ, এগুলো মানে তাদের এখন অন্তিম মুহূর্ত চলতেছে বলা চলে। তাদের পলিটিক্যালি বলেন, সামাজিক ভাবে বলেন, তারা অন্তিম মুহূর্ত পার করছে। এই জন্য তারা এই সমস্ত আবল তাবল আবার বলা শুরু করেছে। জি, অনেক ধন্যবাদ। এবং আমরা দেখছি মবের লোকজনকে মবরাই তাড়া করছে। তো এটা আপনার কথা একদমই সঠিক যে টিট ফর ট্যাট, আর প্রকৃতির একটা পানিশমেন্ট আছে, সেখান থেকে কেউ কখনো বেরোতে পারবে না। আরেকটা বিষয় আমরা দেখলাম যে বিদ্যুতের কথা খুব আমরা আগে শুনেছিলাম, বঙ্গবন্ধু কন্যা একেবারে সব বেচে দিয়েছেন, উনি ভারতের কাছে সব দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এখন দেখছি বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, তথাকথিত সেই নির্বাচনে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছেন, তিনি কিন্তু বিদ্যুতের কথা বললেন যে বিদ্যুতের অবস্থা খুব খারাপ, এবং দেশের মানুষও বিদ্যুতের অবস্থা যে খারাপ সেটা টের পাচ্ছে। অনেক বকেয়া আছে, বিদ্যুতের মানে খুব খারাপ অবস্থায় বাংলাদেশ পৌঁছে গেছে। এই যে বঙ্গবন্ধু কন্যাকে এতদিন যারা দোষারোপ করেছে, কি জবাব তাদের? তারা তো জবাবটা পেয়ে গেছেন। আসলে দেখুন, যিনি বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, ও ওনার প্রতি ছোটবেলা থেকে আমার একটা নেতিবাচক ধারণা আছে। কারণ কি জানেন, উনি একটি চরম মিথ্যাবাদী মানুষ। উনি কিন্তু এক সময় বঙ্গবন্ধুর পুত্র, আমাদের আমাদের যে এই আমরা এই তরুণ সমাজের যে আইকনিক ছিলেন তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের শেখ কামাল সাহেবের কিন্তু উনি বন্ধু ছিলেন এক সময়। এবং শেখ কামাল সাহেবকে যে বাজে একটি ঘটনায়, মিথ্যা ঘটনায় দোষারোপ করা হয়, অথচ ওই দিন প্রকৃত ঘটনা কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রী জানতেন এবং উনি কিন্তু তখন শেখ কামাল সাহেবের সাথেই ছিলেন। কিন্তু তিনি কিন্তু আজও পর্যন্ত বাঙালি জাতির সামনে কিংবা বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত উনি কিন্তু কোনোদিনও বলেন নাই যে না,
শেখ কামালকে নিয়ে যা প্রচার করা হয় এটা কিন্তু মিথ্যা। ওই ঘটনা সত্য না। রিয়েল ঘটনা হইলো এই, আমি শেখ কামালের সাথে ছিলাম। উনি মানে এই জিনিসটা আমরা পড়ে পড়ে শুনে শুনেই বড় হয়েছে এবং ওনার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। উনি কিন্তু এইবারই বিদ্যুৎ মন্ত্রী প্রথম না, উনি কিন্তু এর আগেও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং উনি পদত্যাগ করেছিলেন। ওনাকে মনে হয় সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর মেজর আনোয়ারুল কবির তালুকদার, আমি যদি ভুল না করে থাকি, ওনাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। উনি দায়িত্ব নেওয়ার পর দেখলেন এই যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী, উনি বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিচ্ছে, এই ধ্বংসযজ্ঞ সেরে ওঠা সম্ভব না। এটা দেখে আনোয়ার কবির তালুকদারও কিন্তু উনি পদত্যাগ করে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে। এই ভদ্রলোক আসলে একটা চরম মিথ্যাবাদী লোক। রাজনৈতিক ভাবে স্ট্যান্ডবাজি করার কারণে অনেক কিছুই উনি করে এবং বলে থাকে। তো আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক ব্যক্তিগত প্রচেষ্টায় বাংলাদেশ কিন্তু আলোকিত হয়েছিল। ঠিক আছে, আমাদের সময় হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের প্রায় 100% বিদ্যুতায়িত তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যারা অপছন্দ করে তারাও স্বীকার করে, কিংবা বিএনপি কিংবা অন্য কোন রাজনৈতিক যারা আমাদের মানে অপোজিশন ছিল তারাও কিন্তু স্বীকার করত যে না, ঘরে ঘরে বিদ্যুৎটা অ্যাটলিস্ট পৌঁছে দিতে পেরেছেন। কিন্তু ইউনুসের উপদেষ্টা, বিদ্যুতের যে উপদেষ্টা ছিলেন ইউনুসের সময়, সে তো 12টা বাজিয়ে দিয়ে গেছে। সেটা কিন্তু এই তারেক রহমানের মন্ত্রিসভার মন্ত্রী কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ তারেক, হ্যাঁ, কিন্তু দেখুন এখন উনার বক্তব্যটা আসলে উনি কি বোঝাতে চেয়েছেন, ওনার বক্তব্যটা কিন্তু একটু ক্রিটিক্যাল। উনি বলেছেন যে বিদ্যুৎ সেক্টরের বিদ্যুতের চুক্তিগুলো সব দেশ বিরোধী। এখন এটা উনি কাদেরকে লক্ষ্য করে বলেছেন? উনি, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে কিন্তু বিদ্যুতের অভূতপূর্ব একটি সারা জাগানো সফলতার মুখ বিদ্যুৎ মন্ত্রণালয় দেখেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। যেহেতু ওই মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী ছিল না, একজন প্রতিমন্ত্রী ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীও ওইটা দেখভাল করতো। এখন আসলে এই বর্তমান মন্ত্রী কাকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেছেন এটা আসলে ওনার স্পষ্ট করে বলা উচিত আমার মনে হয়। উনি যেটা মানে আমরা যেটা বুঝতে পারছিলাম যে উনি ইউনুসের সময়ের কথা বলেছে, যে বিদ্যুতের অবস্থায় ইউনুস সরকার 12টা বাজিয়ে দিয়ে গেছে। উনার বক্তব্যটা অনেকটা ইউনুস সরকারের সময় কি নতুন কোন বিদ্যুতের চুক্তি কি ওইরকম হয়েছে? না, বকেয়া রয়েছে। হ্যাঁ, বকেয়ার কথা বলেছে, এইটা ঠিক আছে। হ্যাঁ, এবং এই বকেয়ার কারণে এখন এটা খুব বাজে জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগের সময় কিন্তু প্রত্যেকটা কিস্তির একটা ধারাবাহিকতা ছিল। পদ্মা সেতু বলেন, বিদ্যুতের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট বলেন, কিংবা আরো মেট্রো রেল, তারপর হাইওয়ে, ঠিক আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এইগুলোর যে কিস্তিগুলো, এই কিস্তিগুলো কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী অব্যাহত রেখেছিল। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার, এরা কিন্তু এসে কোনো কিস্তি কিন্তু আর তারা শোধ করেনি, অথচ টাকা কিন্তু ঠিকই উঠেছে। যেমন উদাহরণ হিসেবে আপনি বলতে পারেন যে পদ্মা সেতুতে কিন্তু মানুষ টুল দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বলে কি মানুষ পদ্মা সেতু ব্যবহার করে নাই? কিংবা পদ্মা সেতুতে কি টুল দেয় নাই? টুলও কিন্তু দিয়েছে। মানুষ কিন্তু তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে পদ্মা সেতু ব্যবহারও করেছে, এমনকি বিএনপি জামাতও ব্যবহার করেছে। জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, এই পদ্মা সেতু ব্যবহার করে এই দক্ষিণবঙ্গের হাজার হাজার মানুষ
ঢোল তবলা বাজিয়ে বাস নিয়ে পদ্মা সেতু দিয়ে এসেছেন। হ্যাঁ, তো পদ্মা সেতু সবাই ব্যবহারও করেছে, টুলও দিয়ে যাচ্ছে, কিন্তু পদ্মা সেতুর কিস্তি কিন্তু ডক্টর ইউনূস আপনি পরিশোধ করলে। আপনি চিন্তা করতে পারেন আসিফ নজরুলের মতন একজন শিক্ষক, মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, তার মতো মানুষ 14,000 কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে। তারপরে মোস্তফা সরোয়ার ফারুকী, হ্যাঁ, মোস্তফা সরোয়ার ফারুকী তিশা দম্পতি 11,000 কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। এই কি এনজিওর ওই ভদ্রমহিলার নামই আমি বলি, রেজওয়ানা, সৈয়দ রেজওয়ানা, উনি 11,000 কোটি টাকা পাচার করেছেন। এগুলো কিন্তু আস্তে আস্তে, এগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজন বলতেছে না, কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে না, তথ্য যারা অনুসন্ধান করে তাদের মতাদর্শের গণমাধ্যমের লোকজন, কিংবা তাদের পুরানো কলিগ, কিংবা তাদের অধীনস্থ কর্মকর্তারাই কিন্তু সেই তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে। এবং দিন যত যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে প্রেজেন্ট করতে হচ্ছে না যে এই উপদেষ্টা কিংবা এই জঙ্গি গোষ্ঠী দেশ থেকে কি কি করেছে, তারা নিজেরাই সব বলে দিচ্ছে। আজকে প্রধানমন্ত্রীর যিনি মুখ্য সচিব হয়েছেন, উনি নিজেই কিন্তু 8 জন উপদেষ্টার দুর্নীতির কথা তিনি কিন্তু মানে সবার সামনে এনেছিলেন। হ্যাঁ, তো আসলে দিন যত যাবে আরো পরিষ্কার হবে, এবং বাংলাদেশের মানুষই একদিন এই বিচার করবে। যদি বর্তমান সরকার বিচার না করে, এদের বিচার বাংলাদেশের সাধারণ মানুষই একদিন করবে ইনশাল্লাহ। একেবারে। এবং এই যে আমরা দেখছি দুদককেও দেখছি যে একটু নড়াচড়া করছে, বিভিন্ন দিকে তৎপর হওয়ার চেষ্টা করছে। আমরা আশা করব যে বর্তমান সরকার যারা আছেন তারা যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, রাষ্ট্রদ্রোহী যারা, তাদের বিরুদ্ধে এই সকল ক্ষেত্রে মানে দ্রুত পদক্ষেপ নেবে। আরেকটি বিষয় যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আইসিটি। আমরা দেখলাম আইসিটির ব্যাপক দুর্নীতির কথা, ব্যাপক অর্থনৈতিক বাণিজ্যের কথা আমরা শুনছি, এবং সেখানে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তিনি রাজসাক্ষী বানানোর জন্য বিভিন্ন জনকে ব্যক্তিগত মানে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কর্মকাণ্ডগুলো তিনি করেছেন। তো সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আসলে দেখুন আপা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের বিচার এটা কিন্তু দুদকের কাজ না, এটা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন বিচার আদালত, এটা করবে। দুদকের কিন্তু আপনি বলতেছেন যে দুদক নড়াচড়া করে বসেছে, কিন্তু আসলে আমার কাছে কিন্তু এরকম দৃশ্যমান কোনো কিছুই না। এর কারণ হচ্ছে দেখেন, এই যে আসিফ নামের যে উপদেষ্টাটি ছিল, ও উপদেষ্টা থেকে পদত্যাগ করার পর থেকে সে কি কি করেছে, ইভেন বিসিবির সদস্যদেরকে, বিসিবি বোর্ডের যারা সদস্য তাদেরকে পর্যন্ত ফোন করে হুমকি দেওয়া হতো যে সালমান এফ রহমানের সাথে সহযোগিতার অপরাধের মামলায় আপনাদেরকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে যদি আমার সিদ্ধান্তে আপনারা হা ভোট না দেন অথবা পজিটিভ না থাকেন। এবং হাজার হাজার কোটি টাকা কিভাবে স্থানীয় সরকার আর মন্ত্রণালয় থেকে এবং এই ক্রিকেট বোর্ড থেকে লোপাট করেছে, এটি কিন্তু ওপেন সিক্রেট। কিন্তু আজও পর্যন্ত কিন্তু তাকে কোনো চিঠিও দেওয়া হয়নি, কিংবা তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এরকমও কোনো কিছু শুনিনি। এই ইউনূসের প্রেস সেক্রেটারি যে ছিল শফিকের নামে দুর্নীতির অনেক তথ্য প্রমাণ কিন্তু বিভিন্ন ফেসবুকে না গণমাধ্যমে আসতেছে, ঠিক আছে। তার বিরুদ্ধে দুদক কোনো অনুসন্ধান শুরু করেছে কিংবা কোনো অ্যাকশন নেওয়া শুরু করেছে এটিও কিন্তু আমরা জানতে পারিনি। আপনি আইসিটির তাজুল ইসলামের কথা বলেছেন এবং শিশির মনিরের নামটি এসেছে, যে শিশির মনির এবং তাজুল ইসলাম এই পুলিশের যে সাবেক আইজিপি, উনি সহ আরো কয়েকজনকে রাজসাক্ষী ব্লাবলা যাই হোক, আমি বিস্তারিত বলতেছি না, এই ঘটনাগুলোর মাধ্যমে 1100 কোটি টাকার একটি বিষয় এসেছে
And এটা নিয়ে আমার মনে হয় যে সময় ক্ষেপণ করা দুদকের ঠিক হচ্ছে না, কারণ তাজুল যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে। ঠিক আছে, তো আমি দুদকের কাছে অনুরোধ জানাবো যে তাজুলের দেশ ত্যাগের যে দেশ ত্যাগ যেন করতে না পারে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং তার বিরুদ্ধে খুব দ্রুত এই দুদকের অনুসন্ধান শুরু করা উচিত। এবং আরো একটি কথা, এই কি বলেছে একজন এমপি হলফনামায় যে তথ্য দেখিয়েছে ব্যারিস্টার আরমান, হ্যাঁ, যে তথ্য দেখিয়েছে উনি আবার এই নগদ 1000 কোটি টাকায় কেনার ইচ্ছা ব্যক্ত করেছে। আমি প্রশ্নটা আসতাম আপনার কাছে, ভালো হয়েছে আপনি তুলেছেন। এটিও কিন্তু সাংঘর্ষিক। তো দুদকের এই জিনিসটিও খতিয়ে দেখা উচিত, এবং নতুন সরকার অনেক ভালো পদক্ষেপ যেহেতু নিচ্ছে, তো আমার মনে হয় যে এই সব বিষয়ে সরকার গুরুত্ব দিবে, এবং দুদকও তাদের রীতি অনুযায়ী কিংবা তাদের যে প্রোটোকল কারিকুলাম রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ। যে বিষয়টা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আমরা সারা বাংলাদেশেই দেখছি আমাদের তৃণমূলের, আমাদের খেটে খাওয়া শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজের উদ্যোগে আওয়ামী লীগের অফিস খুলছে, পরিষ্কার করছে, জাতীয় পতাকা উত্তোলন করছেন। সেখানে হয়তো সেরকম কোনো কর্মসূচি করা যায়নি, কিন্তু যে সাধারণ মানুষ এগিয়ে এসেছে, এটা কি কেমন দেখছেন আপনি? আসলে দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল, সাধারণ মানুষের দল। এই আমরা যারা বড় বড় নেতা, মন্ত্রী, এমপি, মিনিস্টার হয়ে সুটেড বিউটেড হয়ে থাকি, এরা কিন্তু আসলে আমরা আওয়ামী লীগের মূল প্রতিনিধিত্ব করি না। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে ওই যে 23 বঙ্গবন্ধু এভিনিউ এসে যারা জাতীয় পতাকা তুলেছে, ওই পীরগঞ্জে যারা পার্টি অফিস খুলেছে, ওই মুন্সিগঞ্জের যে খেটে খাওয়া আর রিক্সা চালকটি গিয়ে একটি উপজেলায় পার্টি অফিস খুলেছে, এরাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মূল প্রতিনিধিত্বকারী। ঠিক আছে, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন কিন্তু আমরা দেখেছি কোনো বিক্ষোভ মিছিল হলে, হরতাল হলে, ওই বিক্ষোভ মিছিলের সম্মুখ ভাগে ওই নেতারা ক্যামেরা পর্যন্ত থাকতো। মিডিয়া যখন চলে যেত তখন কিন্তু নেতারা স্লো হয়ে যেত। আর এই যে যারা আওয়ামী লীগের মূল প্রতিনিধিত্বকারী, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, এরা কিন্তু এগিয়ে আসতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হতো। তো এটা আসলে নতুন না, এটা অত্যন্ত পুরান জিনিস। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে এই দেশের জনসাধারণ, খেটে খাওয়া সাধারণ মানুষ, লুঙ্গি পরিহিত মানুষ, ঘামে ভেজা মানুষ, যাদের শরীর থেকে ঘামের গন্ধ আসে, যারা খেটে খায়, পরিশ্রম করে খায়, এদের দলই হচ্ছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এদের নেতাই কিন্তু ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন, এত বড় দল, এত নেতা, আমরা এত বড় বড় অনেক কিছু দাবি করি, কিন্তু দেখেন আমরা কিন্তু একটা পার্টি অফিস খোলাইতে পারতেছি না, একটা জায়গায় যেতে পারতেছি না। কিন্তু এই দলকে যারা ভালোবাসে, এই দলের যারা মেইন প্রতিনিধিত্বকারী, এই দলকে যারা যুগের পর যুগ টিকিয়ে রাখে, তাদেরকে কিন্তু বলতে হচ্ছে না। আমি কিন্তু ফোন করে বলতেছি না, কিংবা কোনো বড় নেতা কিন্তু বলতেছে না যাও পার্টি অফিসে যাও, পার্টি অফিসটা খোলো, এই তোমাকে 100টা টাকা দিলাম, এটা দিয়ে আগরবাতি কিনো, একটা মিলাদ করো। এইগুলা কিন্তু নেতাদের বলতে হচ্ছে না। মানুষ, তৃণমূল কিন্তু স্বপ্রণোদিত হয়ে নিজেরাই এগুলো করতেছে। এবং এইসবের মাঝেও কিছু কিছু জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন হামলা করতেছে। তো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যে মবের কালচার শেষ। তো আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাবো যে আপনি যেহেতু মুখে বলেছেন, আমি বিশ্বাস করি আপনি অন্তর থেকেও এটি ধারণ করেন যে মব কালচার
বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। তো আওয়ামী লীগ এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম দল, এইটাও স্বীকার করার উপায় নাই যে বাংলাদেশের বৃহত্তম দল দুইটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। হ্যাঁ, এই দুইটি হচ্ছে প্রধান বৃহত্তম দল। আরো কিছু বাম সংগঠন রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু জামাতে ইসলাম কিংবা হিজবুত তাহরির কিংবা এনসিপি এগুলো কোনো রাজনৈতিক দল না, এগুলো হচ্ছে জঙ্গি সংগঠনদের ব্রাঞ্চ। পৃথিবীব্যাপী যে জঙ্গি সংগঠন থাকে এইগুলোর বাংলাদেশি ব্রাঞ্চ হচ্ছে এই জামাতে ইসলাম, এনসিপি, হিজবুত তাহরির, ব্লা ব্লা ব্লা, আরো যেগুলো রয়েছে। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান করব যে অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের উপর তথাকথিত যে নিষেধাজ্ঞা ইউনুস গং দিয়েছিল এটি আপনি প্রত্যাহার করে দিবেন এবং বাংলাদেশের কারাগারগুলোতে বিশেষ করে আমাদের কিছু সিনিয়র সিটিজেন আমাদের প্রবীণ নেতা জনাব আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক সহ যে প্রবীণ যারা শাহজাহান খান রয়েছেন, শাহজাহান খান সহ যারা রয়েছেন তাদেরকে আপনারা এবং শাহরিয়ার কবির ভাই, আরো সাংবাদিক ভাই, আমাদের গণযোগাযোগ মন্ত্রী শাহরিয়ার কবির এবং সাংবাদিক বিশেষ করে ৭১ টিভির সাবেক মুজাম্মেল বাবু, উনি ক্যান্সারে আক্রান্ত, ঠিক আছে। ওনারা কিন্তু কোনো হত্যাকাণ্ডে যায়নি, কিংবা ওনারা কিন্তু কোনো টেন্ডারে যায় নাই, কিংবা ওনারা কিন্তু কখনো বাংলাদেশে গুন্ডামি করে নাই। তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। আপনারা প্লিজ তাদেরকে এই পবিত্র রমজানে মুক্ত করে দেন। পাশাপাশি ছাত্রলীগের অনেক অসহায় নেতাকর্মী, অনেক বোনেরা এই কারাগারে রয়েছেন, ঠিক আছে। এদের শিক্ষা জীবন এই ইউনুসের জঙ্গি গোষ্ঠী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন জামাতি ভিসি এসেছিল, এরা কিন্তু এদের শিক্ষা জীবন ধ্বংস করে দিয়েছে। বুয়েট থেকে বহিষ্কার করা হয়েছে, এদের শিক্ষা জীবন শেষ। এরা কারাগারে খুব মানবেতর জীবন যাপন করছে, এরা ঠিক মতো খাবারও পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, অনেকে অসুস্থ, অনেকে আমার কাছে চিঠি লিখেছেন, ঠিক আছে, অনেকে অসুস্থ। এদেরকে এই পবিত্র রমজানে আপনারা প্লিজ মুক্ত করে দেন। এই সমস্ত এই মামলাগুলো কিন্তু রাজনৈতিক মামলা এবং মিথ্যা মামলা, ঠিক আছে। এই মামলাগুলো থেকে আপনারা এই সিনিয়র যারা প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিশেষ করে ছাত্রলীগের যে ভাই বোনেরা রয়েছে যাদের শিক্ষা ফিরোজ ভাই আছেন, হ্যাঁ আসম ফিরোজ সহ, আমি তো ওই বললাম সবার নাম হয়তো আমরা নিতে পারছি না, হ্যাঁ, তাদের মুক্তি দিয়ে দিন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আপনারা রচিত করুন প্লিজ। বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে এই দুই দলের নেতৃত্বে যদি বাংলাদেশ না থাকে, তাহলে কিন্তু এই বাংলাদেশ জঙ্গিবাদের চারণ ভূমিতে পরিণত হবে। এই ২৪-এর ৫ই আগস্টে তারা কিন্তু ট্রায়াল দেখিয়েছে, তারা কিন্তু চূড়ান্ত হামলায় কিন্তু তারা যায়নি। বিশ্বাস করুন, বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, শুধু আওয়ামী লীগ না, বিএনপিকেও কিন্তু তারা নিশ্চিহ্ন করে দিবে, ঠিক আছে। এই জঙ্গিবাদের রাজত্ব কায়েম করতে গিয়ে প্রগতিশীল রাজনীতিতে যারা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় পতাকা, মানচিত্র, জাতীয় সঙ্গীতকে যারা বিশ্বাস করেন, তারা যদি এই বাংলাদেশে রাজনৈতিক কার্যকলাপ না চালাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তো এই বার্তাটি আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকারের প্রতি এবং দায়িত্বশীল সরকারে যারা রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান রাখলাম। না, অনেক ধন্যবাদ। এটা সত্যি তাই, কারণ আমাদের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতারা সহ অনেক সামাজিক সংগঠন, অনেক শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। আর জেলে আমাদের যে বোনেরা আছে তারা ভীষণ কষ্ট করছে, ভীষণ। এবং এই যে বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তী সময় নারীর প্রতি যে সহিংসতাটা বেড়েছে, এটি কিন্তু ১৯৭১ সালের পরবর্তী সময় বাংলাদেশে সেভাবে অনেক রাজনৈতিক দল এসছে রাষ্ট্র ক্ষমতায়, পরিবর্তন হয়েছে রাজনৈতিক,
কিন্তু বাংলাদেশের নারীদের উপরে এরকম সহিংসতা সেভাবে না। আমরা দেখিনি, এটা বলতেই হবে। আমরা এর আগে হ্যাঁ। বিএনপি সরকার ছিল, এরশাদ সরকার ছিল, কিন্তু হ্যাঁ। কখনো এটা ঘটেনি। না, কখনো কিন্তু হয় নাই, কখনো হয় নাই। হ্যাঁ, কিন্তু ৫ কারণ আগস্ট হলো ওই থেকে যে খুব ওরা তো নারীকে মানতে পারে না। আপনি চিন্তা করতে পারেন, তারা দাবি করে তারা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, তাদের দল থেকে এইবার জাতীয় সংসদে একজন নারীকেও তারা নমিনেশন দেয়। আপনি তাহলে এই নারীর প্রতি যে আক্রমণ, নারীর প্রতি যে জিজ্ঞাসা, নারীর প্রতি যে এই যে হামলা, এগুলো কারা করতেছে এটা কিন্তু আর নাম ধরে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এটা কিন্তু বলার দরকার নেই যে কোন দল কিংবা কোন ব্যক্তিরা নারীদের উপর এমন হামলা মামলা কিংবা এগুলো করতেছে। এবং এইটার একটা জবাব কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে আমরা দেখেছি। নির্বাচনে ভোটের ক্ষেত্রে ভোটার হিসেবে নারীদের অংশগ্রহণ একেবারেই শূন্যের কোটায় ছিল, খুব বেশি নারী যায়নি। বাংলাদেশের জনগণ কিন্তু এক ধরনের মত প্রকাশ করেছে 12ই ফেব্রুয়ারি 2026, যে এই যে মানে তারা ভোট কেন্দ্রে না গিয়ে বঙ্গবন্ধু কন্যা যে নির্দেশ দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন শান্তিপূর্ণভাবে ভোটকে বর্জন করা, সেটি কিন্তু ঘটেছে। এটা একটা বড় অবশ্যই অ্যাচিভমেন্ট। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে জাস্ট এটার কিন্তু এরকম প্রচারণাও হয়নি। উনি একটি গ্রুপের প্রোগ্রামে উনি বক্তব্য রাখতে গিয়ে মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা ভোট দিতে যাবেন না, এবং মানুষ কিন্তু ভোট দিতে যায় নাই। দেখেন, আমাদের বলতে হচ্ছে না কিন্তু, যেমন আমি নির্বাচনের পর থেকে এই পর্যন্ত নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হলো, কি হলো, হ্যান হলো, ত্যান হলো, আমি কোনো কিছু ফেসবুকে লিখিনি। আমি ওই বিএনপির যারা প্রার্থী ছিলেন কিংবা যারা পরাজিত প্রার্থী ছিলেন তাদের লেখা পড়তে পড়তেই এই 1 মাস চলে গেছে যে কোথায় ভোট সুষ্ঠু হইলো না, কত পার্সেন্ট জাল ভোট হইলো, কত পার্সেন্ট মানুষে ভোট দিল, ব্লা 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 ব্লা। এটি বলছে, দেবপ্রিয় বলছেন, স্বাধীন মালিক বলছেন, হ্যাঁ সবাই বলতেছেন। যারা আওয়ামী লীগের সারা জীবন বিরোধিতা করেছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমার মনে হয় ওনার জন্মই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে বলার জন্য। কিন্তু এই প্রথম দেখলাম উনি মানে আওয়ামী লীগের সুর মিলিয়ে কথা বলতেছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে। তো যাই হোক, আসলে এটি নিঃসন্দেহে 5ই আগস্টের পরে আমি মনে করি দেশরত্ন শেখ হাসিনার এটি একটি ওনার বিরাট অ্যাচিভমেন্ট, যে বাংলাদেশের মানুষ আপাত দৃষ্টিতে, আমি নিজেও ব্যক্তিগতভাবে আপসেট ছিলাম যে বাংলাদেশের জন্য শেখ হাসিনা এত কিছু করলো, মানুষের জন্য এত কিছু করলো, মানুষ এভাবেই ভুলে গেল না। 12 তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে এবং শেখ হাসিনাকেই তারা এই রাষ্ট্রপ্রধান হিসেবে চায়। এবং যদি ওই হানা ভোটের ব্যবস্থা না রেখে ওইখানে দিয়ে দিত যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা, এটার পক্ষে একটা গণভোট হোক, তাহলে কিন্তু রেজাল্টটা বের হয়ে আসতো যে আওয়ামী লীগ জনপ্রিয় নাকি আওয়ামী লীগকে মানুষ ত্যাগ করেছে, নাকি আওয়ামী লীগকে মানুষ চায় না চায়, এই বিষয়টা কিন্তু বের হয়ে আসতো। হ্যাঁ, তো এটাই আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনার আর প্রতি বাংলাদেশের মানুষ যে কমিটেড, এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে বিশেষ করে নারীরা যে ভোটদান থেকে বিরত রেখেছিলেন, আমি বলবো এটি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার এটি একটি অনেক বড় অর্জন এবং সাফল্য। একেবারেই। এবং আরেকটি জিনিস খুব মানে বিএনপির কিছু কিছু রাজনৈতিক নেতা সহ অনেকেই বলছে যে এই নির্বাচনে অনেক রাজনৈতিক কোরবানি হয়েছে এবং সেই কোরবানির মধ্যে দিয়ে জামাতের লোকজন বেশ কিছু আসনও বৃদ্ধি পেয়েছে তাদের। এবং আমরা আমাদেরই একটা অনুষ্ঠানে ব্যারিস্টার তানিয়া আমির তিনি বলেছিলেন যে গণভোটের মাধ্যমে তারা যারা দ্বিতীয় শপথ গ্রহণ করেছে জুলাই সনদের পক্ষে, হ্যাঁ, তো সেক্ষেত্রে
সেই যারা দ্বিতীয় শপথ নিয়েছে তাদের কিন্তু সেই জায়গায় সংবিধান অনুযায়ী তাদের কিন্তু সংসদ সদস্য পদ থাকে না। ওই ৭৮টি আসন শূন্য হয়ে যায় সংবিধান অনুযায়ী। এখন এই যে সংবিধান অনুযায়ী এরকম একটি সংকটের অবস্থা তৈরি হয়েছে, যেখানে দ্বিতীয় শপথের পক্ষে অর্থাৎ জুলাই সনদের হ্যাভোটের পক্ষের যারা যে গ্রুপটা, তারা তো এখন আলাদাভাবে চিহ্নিত হয়ে গেছে। তাহলে রাষ্ট্রের এই সংকটের ক্ষেত্রে বর্তমান সরকার কি ভূমিকা রাখতে পারে, বা আমাদের পক্ষ থেকে ভূমিকা কি হতে পারে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে দেখেন, আপনার অনুষ্ঠানে ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেবের কন্যা ব্যারিস্টার তানিয়া আমির, না ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, এটা সবাই শুনেছে, আমিও শুনেছি। কিন্তু আরো একটি ঘটনা কিন্তু ঘটেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি কিন্তু বিএনপি থেকে ইলেকশন করেননি, না, উনি স্বতন্ত্র ভাবে ইলেকশনে অংশগ্রহণ করে নিয়েছিলেন। এবং আপনি ওই শপথ অনুষ্ঠানটি দেখেছেন কিনা আমি জানি না, যখনই জুলাই সনদের শপথের কথা বলা হয়েছে উনি কিন্তু চট করে উঠে গিয়েছেন, উনি কিন্তু শপথটি নেননি। তার মানে কি দাঁড়ালো, যে ব্যারিস্টার তানিয়া আমির যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি সঠিক, এবং এই বক্তব্য অনুসারে বর্তমান বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি সংবিধান মানে এবং সংবিধান মেনে যদি তারা ইলেকশন করে থাকে এবং সংবিধানের আলোকেই যদি তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে থাকে এবং সংবিধান সমুন্নত রেখেই যদি তারা মন্ত্রী পরিষদ গঠন করে থাকে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে থাকে, তাহলে তাদের এই যে প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদ, এটার বৈধতা কিংবা এটা টিকিয়ে রাখার স্বার্থেই কিন্তু সংবিধান সমুন্নত রাখার স্বার্থেই ওই ৭৮ জনের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে শূন্য আসন হিসেবে ঘোষণা করতে হবে এবং এই ৭৮টি আসনে একটি উপনির্বাচনের আয়োজন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন জামাত কিংবা এনসিপি যারা রয়েছে তারা অংশগ্রহণ করুক, তারা ওই ৭৮টিতে অংশগ্রহণ করুক, বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। মানে এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য না, মানে এটা আপনি আমার ব্যক্তি হিসেবে ভিউ জানতে চেয়েছেন। আমরা সার্বিক পরিস্থিতি করে বিশ্লেষণ এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই ৭৮টি নির্বাচনী আসনে অবশ্যই উপনির্বাচন দিতে হবে। যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন সংবিধানকে যদি তারা সমুন্নত রাখতে চান এবং তারা যদি নিজেদের পদ পদবিকে অবৈধ বানাতে না চান, তাহলে অবিলম্বে এই ৭৮টি আসনে উপনির্বাচন ঘোষণা, ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে। এক্স্যাক্টলি। এবং সেটি এই যে সিটি কর্পোরেশনের ইলেকশন এগুলোর আগেই আমার মনে হয় ডিক্লেয়ার করা উচিত যে ৭৮টি আসনে উপনির্বাচন দিতে হবে, তারপর তারা স্থানীয় সরকার নির্বাচন কিংবা উপজেলা পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন যা করবে করুক, কিন্তু এই ৭৮টি আসনকে উপনির্বাচন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এটা দাবি না, এটা তো সরকারেরই করা উচিত, সরকারের স্বপ্রণোদিত ভাবে করা উচিত, কারণ এটা যদি না করে তাহলে কিন্তু সংবিধান অনুসারে তারাও অবৈধ হয়ে যাবে এই ৭৮। কারণ ব্যারিস্টার তানিয়া আমির কিংবা ব্যারিস্টার রুমিন ফারহানা এরা তো আমাদের মতো মানে সাধারণ ছাত্রছাত্রী না, তারা আইনের উপর পড়াশোনা করেছেন এবং আপনি জানেন বিএনপি সহ অন্যান্য ব্যারিস্টাররাও একই কথা বলছেন, এই রেফারেন্সে বলছেন। হ্যাঁ, সুতরাং এটা তো তারা আইন, নতুন কোনো আইন এটা আবির্ভাব ঘটাননি। হ্যাঁ, সুতরাং এটা সরকারের করা উচিত বলে আমি মনে করি। একেবারেই। এবং আরেকটা জিনিসও আছে যে জুলাই সনদে তারা বলার চেষ্টা করেছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের সভাপতি বা চেয়ারপারসন থাকতে পারবে না। সে বিষয়গুলো নিশ্চয়ই বিএনপি রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তারা এখন চিন্তা করবেন এবং না, তারা তো
তারা তো অলরেডি বলে দিয়েছেন সম্ভবত। ওই যে আমির খসরু সাহেব কি বাণিজ্য মন্ত্রী না কি মন্ত্রী, হ্যাঁ বাণিজ্য না বাণিজ্য মন্ত্রী না কি জানি না, ওই আমির খসরু সাহেব দেখলাম উনি বলতেছে কিসের জুলাই সনদ, জুলাই সনদ টনদ বলে কোনো কিছু নাই। নাম্বার ওয়ান, মেজর হাফিজ যে ভোলার যিনি এমপি এবং উনি তিনি তো আরো স্পষ্ট করেছেন, হ্যাঁ তিনি তো আরো স্পষ্ট করে বলছেন যে ইলেকশনই হইতো না, হ্যাঁ যদি তখন জুলাই সনদে আমরা রাজি না হতাম। তো আসলে তো এটা তো এগুলো তো বিএনপির কিংবা বিএনপির মন্ত্রীদের বক্তব্য, মানে কিন্তু এটা অফিসিয়াল বক্তব্য। সুতরাং এই কি সংস্কার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিংবা ওই নাকে দড়ি লাগায় ঘোরানোর যে বিষয় আশয় এগুলো এরা এতদিন প্ল্যান করেছিল, আমার মনে হয় এগুলো সবকিছুই অলরেডি ভেস্তে চলে গেছে একেবারে। তারপরও রাষ্ট্র এখন যেখানে দাঁড়ানো খানিকটা সংকটের মুখোমুখি, নিশ্চয়ই বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যতে এগিয়ে যাওয়ার বিষয় বা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে বিএনপি এর ধারক বাহক হবে নাকি বিএনপির হাতে গণতন্ত্র ধ্বংস হবে, সেটা বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে। আসলে দুটো পথই আছে, তাই না? আসলে আপা দেখুন শুধু রাজনৈতিক পরিবেশ নয়, তিন টার্ম 15 বছর এবং পরবর্তীতে 1 বছর 16 বছর বাংলাদেশ রাষ্ট্রটিকে মাননীয় প্রধানমন্ত্রী একজন দক্ষ নাবিকের মতো, দেশরত্ন শেখ হাসিনা একজন দক্ষ নাবিকের মতো চালিয়েছেন, ঠিক আছে? এবং অ্যাটলিস্ট কিন্তু মোটা চাল হোক চিকন চাল হোক কিংবা সুতি কাপড় হোক কিংবা দামি কাপড় হোক, মানুষ কিন্তু খেয়ে পরে জীবন যাপন করতে পেরেছেন। এটা নিয়ে কিন্তু বিএনপিও দ্বিমত করে না। বিএনপির লোকজন, বিএনপি যদি দ্বিমতই করত, বিএনপি থেকে যারা ইলেকশন করলো এদের যে ওইটা কি বলে এই ইনকাম ট্যাক্সের যে তথ্যগুলো, ঠিক আছে, কোটিপতিদের মিলন মেলা বিএনপির মন্ত্রিসভায় কিংবা যারা সংসদ সদস্য রয়েছে তারা অনেকে বড় বড় ব্যাংক লোন ছিল, বড় বড় এই ব্যাংক লোন গুলো কি বিএনপির আমলে ছিল না এই গত 16-17 বছরে ছিল? গত 16-17 বছর কিন্তু বিএনপি ঠিকভাবেই ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি বাকরি করেছেন। তার প্রমাণ হলো এই হলফনামা। বাংলাদেশ জাতীয় সংসদের যে 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, ওই হলফনামা ঘাটলেই কিন্তু দেখা যায় যে বিগত 16-17 বছর তারা ব্যবসা বাণিজ্য বাংলাদেশে করেছে, আরামায়েশে ছিল, ঠিক আছে, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পেরেছে, যেটা এখন আমরা পারছি না, যেটা এখন আমরা পারতেছি না, আমরা বঞ্চিত হচ্ছি। আমি আশা করি বিএনপি এই জিনিসটি রিয়েলাইজ করে আমাদেরকে সেই সুযোগ দিবে। আপনি যে কথাটি বলেছেন, আমি যে কথাটিতে ছিলাম যে শেখ হাসিনা একজন দক্ষ নাবিকের মতো বাংলাদেশকে চালিয়েছে। যেহেতু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং একটি ইলেকশন হয়ে গেছে, আমি আশা করব যে বাংলাদেশের এই যে অর্থনীতিকে লুটপাট করে এই 18 মাসে ভঙ্গুর একটি অর্থনীতিতে রূপান্তরিত করেছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, এই সামষ্টিক এবং বেষ্টিক অর্থনীতির যে একটি চেইন অফ কমান্ড থাকে, একটি যে প্রক্রিয়া থাকে, এটি কিন্তু ভেঙে পড়েছে। হ্যাঁ, তো যেহেতু বিএনপি দায়িত্বে, আমি বিশ্বাস করি বিএনপির কাছে তো আর আলাউদ্দিনের জাদুর প্রদীপ নাই কিংবা সুলেমানি তলোয়ার নাই যে সমাধান করে ফেলবে। তবে হ্যাঁ, বিএনপি যদি চায় এটা কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? যে দক্ষ নাবিক এই 15 বছর বাংলাদেশ চালিয়েছে, ওনার কিন্তু ঠুটস্থ, ওনার কিন্তু মুখস্থ এই বাংলাদেশের কোন প্রজেক্টটা কোন অবস্থায় রয়েছে, কোন কিস্তিটা কোন সময় দিতে হবে, কিভাবে কি করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। এবং আমি বিশ্বাস করি যে ভারতে যেমন অর্থনৈতিক বিপর্যয় ঘটলে, রাজনৈতিক বিপর্যয় ঘটলে সরকার প্রধান কিন্তু বিরোধী দলের সাথে একটা মিলে বসে পড়েন। তো ওইভাবে
বাংলাদেশেও কিন্তু বিএনপি যদি চায় এরকম একটি পরিবেশ হলেই কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। আর তা না হলে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা, ল অ্যান্ড এনফোর্সমেন্টের বাংলাদেশের যে অবস্থা, এইটাকে কিন্তু কন্টিনিউ করা, 5 বছর কন্টিনিউ করা, কিংবা 3 বছর, 2 বছর, কিংবা 1 বছর কন্টিনিউ করাও, এটা কিন্তু খুবই দুরূহ একটি বিষয় হয়ে দাঁড়াবে। আমার এই কথাটিতে আমার হয়তো অনেক শ্রোতা কিংবা ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা আমার যারা কলিগ, তারা অনেকেই দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আসলে আসলে এটা কিন্তু আমাদের এখন ভাবার সময় হয়ে এসেছে। কারণ এই 24-এর 5ই আগস্টের পর 18 মাসে এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রকে যেভাবে ভঙ্গুর করা হয়েছে, যেভাবে লুটপাট করা হয়েছে, যেভাবে ধ্বংস করা হয়েছে, এটি কিন্তু শুধু একটি খাঁচার মতো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওই আবার তলাবিহীন ঝুড়ির মতন বানিয়ে ফেলেছে। দেখুন, ইউটিউবার ইলিয়াস, জামাতের প্রোডাক্ট, সে সারাক্ষণ আওয়ামী লীগ ইন্ডিয়া, শেখ হাসিনা, আওয়ামী লীগ ছাত্রলীগ বিরুদ্ধে বলে, ও 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে যে ইউনুস একটা মাল, আরো কি কি ভিতরে লেখছে, 29 বিলিয়ন দেখা গেছে, ব্লা ব্লা। মানে ওর মূল কথা হলো রিজার্ভ বেসিক্যালি রয়েছে 14 বিলিয়ন ডলার। ঠিক আছে, তো এটা 29 বিলিয়ন ডলার দেখা গেছে 15 বিলিয়ন ডলার যে ঋণের কিস্তি, এটা পরিশোধ না করে। তো ইলিয়াসের মতন একটা জঘন্য ব্যক্তি, ও এখন ইউনুস গমের লুটপাটের কথা নিয়ে বলতেছে। সুতরাং এগুলো কিন্তু বানোয়াট কোনো গল্প না, কিংবা এগুলা কিন্তু গুজব না, এগুলো কিন্তু এআই দিয়ে বানানো কোনো রচনা না যে এগুলো আমরা রাজনৈতিক কারণে মাঠে প্রচার করতেছি, এগুলো সত্য। সুতরাং বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের রাজনীতিকে এবং বাংলাদেশের মানুষ জনসাধারণের জীবনযাত্রাকে আবার সেই নরমাল করতে হলে কিন্তু আসলে ঐক্য, রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এবং এই রাজনৈতিক ঐক্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকল পক্ষের ঐক্য দরকার এবং অসাম্প্রদায়িক শক্তির ঐক্য দরকার। সেই ক্ষেত্রে এই যেহেতু বিএনপি দায়িত্বে রয়েছে, বিএনপিকেই এই উদ্যোগ নিতে হবে যেন এই বাংলাদেশ আর কখনো এই অসাম্প্রদায়িক চেতনার হাত থেকে ছিনতাই না হয়ে যায় এই জঙ্গিবাদদের কাছে। আবার যেন কখনো এই পাকিস্তান থেকে, পাকিস্তানের সাথে যেভাবে একটি দহরম মহরম গড়ে উঠলো এবং যারা বাংলাদেশকে ঘৃণা করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে ঘৃণা করে, তাদের সাথে যেভাবে একটি রাম রাজত্ব কায়েম করা শুরু হয়েছিল বিগত 18 মাসে, এই জিনিসটি যেন পুনরাবৃত্তি না হয়, এই জন্য রাজনৈতিক ঐক্য প্রয়োজন বাংলাদেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। একেবারে অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে চলে এসেছি। আমি একদম শেষ পর্বে ছোট করে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা মনে করি যে সকল ক্ষেত্রে গঠনমূলক এবং সহনশীল, সহিষ্ণু পরিবেশ তৈরি করতে হবে। যদি রাজনৈতিক জায়গায় সহনশীল এবং সভ্য আচরণের পরিবেশ বা সংস্কৃতি না আসে, তাহলে এটা কিন্তু সামাজিক জায়গাও সেই সভ্যতাটা থাকবে না। তো কাজে রাজনীতি যারা করে তাদেরকে দায়িত্বটা নিতে হবে যে এক ধরনের সভ্য সংস্কৃতি আনতে হবে, যেটা আমরা ডক্টর ইউনূস ডক্টর বলতেও এখন আমার মানে খারাপ লাগে, কিন্তু আমি যেহেতু নিজে একজন মনে করি যে অভদ্র ভাষা ব্যবহার করতে পারবো না, সেজন্যই চলে আসছে। কিন্তু 5 আগস্ট 2024 পরবর্তী সময় আমরা দেখেছি একটা অশ্লীল, অশালীন বাক্য বিনিময়, অশ্লীল অশালীন আচরণ, ধর্ষণ, নারীদেরকে নিপীড়ন করা, কটূক্তি করা, বট বাহিনীকে লেলিয়ে দেওয়া, কুৎসিত ভাষায় বুলিং করা, অ্যাবিউজ করা, এটা বাংলাদেশে ছিল না। একটা বর্ডার লাইন ছিল যে আমি এই রাজনীতি করি, আমি এই রাজনীতি থেকে আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে কতটুকু খারাপ কথা বলবো। কিন্তু সেই সংস্কৃতিকে ভেঙে 5 আগস্টের পরে তিনি নোবেল পেয়েছেন বলে সারা পৃথিবীতে
ইমেজ তৈরি করেছেন, তার হাত ধরে তার তার হাতের সেই মব বাহিনী কিন্তু সর্বক্ষেত্রে মবগিরি করেছে। এই যে বট বাহিনী, বাংলাদেশে যে অশালীন শব্দ, আমাদের অনলাইনে যেভাবে আক্রমণ করা, এটাও কিন্তু একটা মব, এটাও একটা সন্ত্রাস। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি ডিজিটাল মনে করি, ডিজিটাল মব। এই জিনিসগুলোর ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে, কারণ তারা আমাদের ঘরে মা বোনদের গায়ে হাত দিচ্ছে এখন। সঠিক। আসলে দেখুন, আপনি বললেন একটি প্রসঙ্গ আসলে না টানলেই হচ্ছে না। দেখুন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ছোটবেলায় বাবার সাথে এই দেশ থেকে বিলেতে চলে গিয়েছিল, সেখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা করেছে। যাই হোক, লন্ডনে ছিলেন সম্ভবত, একটি কুইন্স ইউনিভার্সিটি থেকে উনি আইনে পড়াশোনা করেছে। তো যাই হোক, বাচ্চা মেয়ে তারেক রহমানের মেয়ে এখন বড় হয়েছে, সে কোথায় কোন পার্টিতে গেছে কিংবা কোন অনুষ্ঠানে গিয়েছে, সেই ভিডিও কিংবা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে নেতিবাচক ভাবে মানে কি বলবো, মানে একটি বাজে ভাবে উপস্থাপন করা হলো। কিন্তু দেখুন, আপনি আওয়ামী লীগ করা কিংবা ছাত্রলীগ করা কোন পর্যায়ের কোন নেতাকর্মীর একটি আইডি কি দেখাতে পারবেন যে এখান থেকে জাইমা রহমানের এই বট বাহিনী কর্তৃক যে ভিডিও, এই ভিডিওটি শেয়ার দিয়েছে কিংবা দুই একটি লাইন লিখেছে? এটা কিন্তু আওয়ামী লীগ করেনি। এবং আরেকটা উদাহরণ দেই, বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা বিএনপির যে কোনো নেতা মারা যাওয়ার পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা আওয়ামী পরিবারের কাউকে কিন্তু কোনোদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহ লিখে উল্লাস করতে কিন্তু দেখা যায় না। ঠিক আছে, দেখা যায় না। এই এবং আমার মনে আছে, আমি যখন ছাত্রলীগের সেক্রেটারির দায়িত্ব শেষ করি, ছাত্র দলের সাবেক সেক্রেটারি শফিউল বাড়ি বাবু ভাই হুট করে স্ট্রোক করে মারা গেল। সারা ফেসবুকে বিএনপিরও কেউ লেখে নাই। সবার আগে আমি একটা শোকবার্তা দিয়েছি, আমি আমার পার্সোনাল আইডি থেকে আমি করেছি। এটা নিয়ে অনেকে ট্রলও করেছে, অনেকে হাসাহাসিও করেছে, কিন্তু আসলে আমাদের পারিবারিক শিক্ষা, দলীয় শিক্ষা, এইগুলো কিন্তু আমাদের নেই। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের লোকজন এটা করে থাকেন। তো জাইমা রহমানের যে প্রসঙ্গটি বলতেছিলাম, তো এই জাইমা রহমানের বিষয়টা কারা আনলো, কিভাবে প্রচার করা হলো, এটা বিএনপি, আশা করি বিএনপি এবং বাংলাদেশের সবাই ইতোমধ্যে কিন্তু বুঝতে পেরেছেন। সেই ভিডিওটা তাদের বট বাহিনীর যে আইডি গুলো, এই আইডি গুলা চিনবেন কিভাবে? এইগুলা কিন্তু কোনো ব্যক্তি নামে থাকে না। যেমন কি গোধূলি, ভালোবাসার রং, সাত রং, হ্যাঁ, আমার সোনার বাংলা, মানে এই টাইপ, এইরকম নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি আইডি, এই আইডি গুলো দিয়ে তারা, এই যে যেমন আজকে আমি এগুলো বলতেছি, দেখবেন আজকে রাত 12টার মধ্যে আমার আইডিতে আক্রমণ করেছে, অ্যাটাক করেছে, রিস্ক কমে গেছে। ইভেন আপনারটাও হইতে পারে। এটা আমরা মানে এরকম অ্যাটাকের শিকার হইতে অভ্যস্ত হয়ে গেছি। তো এই যে বিষয়গুলা কিন্তু বাংলাদেশে, এই আপনি যে কথাটি বলছিলেন যে এই 5ই আগস্টের পর থেকে এই 18 মাসে এইটাকে কিন্তু শিল্পে রূপ দেওয়া হয়েছিল। কেমন? যেমন মব বলতে বোঝা যে এনসিপির হাসনাত হইল মবের জনক, কিংবা নাহিদ কিংবা সার্জিস হইল মবের জনক। না, আমি এই আপনাদের এই বক্তব্যের সাথে একমত না। তারা মবের জনক না, মবের জনক ছিল ডক্টর ইউনূস নিজে। কিভাবে? জাতির উদ্দেশ্যে যখন সে প্রথম বক্তব্য দিল, তখন সে বলতেছে শয়তানের মতো হাসি দিয়ে বলতেছে, আপনারা বলতেছেন ফ্যাসিস্ট চলে গেছে ওই দেশে, সীমান্তের ওপারে, তারা যায়নি, তারা আপনার গ্রামেই আছে।
তারা আপনার বাসার পাশেই আছে, তারা আপনার শহরেই আছে, তারা আপনার অফিসেই আছে, তারা আপনার আদালতেই আছে, তারা আপনার বিশ্ববিদ্যালয়ে আছে। উনার এই বক্তব্য যেদিন প্রচার হলো, সে কিন্তু অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, ঘরে বাড়িতে মব শুরু হয়ে গেল। ঠিক আছে, উনি এইভাবে উস্কে উস্কে উনি এইভাবে মবের নির্দেশটা ইনডাইরেক্টলি দিত গণমাধ্যম ব্যবহার করে। ঠিক আছে, শয়তানের মতো ভেঙচি কেটে উনি বলতো যে শেষের দিকে চলে আসছি, হ্যাঁ, বানরের ভেঙচি কাটতেছে আপনার পাশে থেকে, এদেরকে প্রতিহত করতে হবে, এইগুলো কিন্তু মবের নির্দেশ। তারপর দেখেন এই হাদি নামে এক ছেলে, কবি নজরুলের কবরে তাকে কবর দিতে হবে কেন? সে আওয়ামী লীগকে গালিগালাজ করে, শেখ হাসিনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এই জন্য ভারত বিরোধী কথা বলে, হ্যাঁ ভারত বিরোধী কথা বলে, এই জন্য তাকে কবি নজরুলের মাজারে কবর দিয়ে তাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে মানুষকে এই বাজে অশ্লীল ভাষার দিকে উদ্বুদ্ধ করার চেষ্টাও কিন্তু করা হয়েছে। তো আসলে সবকিছুর মূলে এই এই 5ই আগস্ট এটি একটি জঙ্গি অভ্যুত্থান, বিপদগামী। 75-এও বিপদগামী সেনা সদস্য ছিল, 24-এর 5ই আগস্ট কিছু হয়তো সেনা সদস্য, বিপদগামী সেনা সদস্য জঙ্গিদের সহযোগিতায় একটি একটি মানে জঙ্গি আক্রমণ, জঙ্গি অভ্যুত্থান ছিল। তো যাই হোক, ইলেকশন একটি হয়েছে, সরকার একটি গঠিত হয়েছে। তো আমি আশা করব যে এই বিএনপিকেই উদ্যোগ নিতে হবে, এই বাংলাদেশের রাজনীতি কোন পথে পরিচালিত হবে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কোন পথে পরিচালিত হবে, দেশের অর্থনীতি, দেশের কৃষ্টি কালচার থাকবে কিনা, নাকি পাকসার জমিন সাদবাদে পরিণত হতে হবে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কেমন থাকবে, আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কেমন থাকবে, আমাদের কারা কারা শত্রু ও কারা কারা মিত্র, এইগুলো সমস্ত কিছু বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে। চাইলে বিএনপি পজিটিভও হতে পারে, বিএনপি নেগেটিভও হতে পারে, তবে আমি আশা করব যে বিএনপি সবকিছু সব বিষয়ে পজিটিভ থাকবেন এবং একটি রাজনৈতিক ঐক্যমত্য গঠনের মাধ্যমে এই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীলতার দিকে ফিরিয়ে আনবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাজমুল ভাই, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন এবং প্রত্যেকটা কথাই খুব গঠনমূলক। আমার বিশ্বাস যে যারা দর্শক আমাদের সঙ্গে ছিলেন তারা সেই কথার যে ইঙ্গিত, সে কথার যে ভাব, সে কথার যে তাৎপর্য সেটা বুঝতে পেরেছেন এবং আমি আপনার সাথে খুবই একমত। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দু একজনের কথা বলতে চাই একটু, যে নাম হচ্ছে ইমাম মেহেদী, রাসেল মিয়া, তারপরে মোহাম্মদ আলমগীর, এই টাইপের অনেক নাম আমি দেখি আমাদের অনুষ্ঠানের সময় বা অন্যদের অনুষ্ঠানেও দেখি। এরা সারাক্ষণ খারাপ খারাপ কথা লেখে এবং লিখেই যাচ্ছে এই বট বাহিনী। তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, তারাও অনেক কথা আমাদের গালাগালি করে গেল এবং একজন এখানে একটা প্রশ্ন করেছে আমাদের এক আওয়ামী লীগ নেতার কথা, তিনি জায়মা রহমানকে নিয়ে খারাপ কথা বলেছিল। তো উনার জ্ঞাতার্থে বলছি যে সেই ভদ্রলোককে, সেই নেতাকে কিন্তু আওয়ামী লীগ বর্জন করেছে, পানিশমেন্ট দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু তাকে প্রশ্রয় দেয়নি, সেটাই বলছি, একদম প্রশ্রয় দেয়নি। নাজমুল আলম, আমার ব্যক্তিগত অপরাধের কারণে আওয়ামী লীগ যদি আমাকে প্রশ্রয় দেয়, আওয়ামী লীগ যদি আমাকে লালন পালন করে, তবেই কিন্তু আপনি আওয়ামী লীগকে কাঠগড়ায় ফেলতে। সেটাই, সেই উত্তরটাই আমি তাদেরকে দিলাম। একদম প্রশ্রয় দেওয়া হয়নি। আর যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে গালাগালি করে কোনো লাভ নেই ভাই, আমাদেরকে এই যে ডিজিটাল সন্ত্রাস করেও লাভ নেই, আমরা থামবো না। এটা আপনাদের ডিজিটাল সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছি। আর জনগণকে অনুরোধ করব যে 5ই আগস্ট 2024-এর যে সন্ত্রাসী জঙ্গিরা আমাদের দেশটাকে আক্রমণ করেছে, ধ্বংস করেছে, সেখানে অতি শিক্ষিত, অতি ভদ্রলোক, অতি সুশীল, অতি বুদ্ধিজীবীরা ছিল, তাদেরকে দেখে বিমোহিত হয়েছিল অনেকেই। এখন তাদের থেকে সাবধান থাকতে হবে। এই ইউনূস গং বাংলাদেশকে শেষ করে দিয়েছে, এটা আওয়ামী লীগের কোনো বক্তব্য নয়। আজকে যে নির্বাচিত সরকার আছে, সেই নির্বাচন যেভাবেই হোক না কেন, তারা এখন